শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। দর্শক, নতুন সকাল সুন্দর দিন। আমরা সবসময়ই বলি প্রত্যেকটি নতুন সকালই এক একটা সম্ভাবনার দিন, এবং আমাদের এই রাঙা সকালের অতিথি আসনে যারা আসেন তারা কোনো না কোনো সম্ভাবনার কথাই বলেন। আজও আমাদের সঙ্গে তেমন একজনই রয়েছেন, তিনি কে সেটি মাসুক জানাচ্ছি। পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি আছি, আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, সাকি যেমনটা বলছিল, নতুন দিনগুলো কিন্তু আরো নতুন হয়ে ওঠে, নতুন নতুন সম্ভাবনা দিয়ে, নতুন নতুন আবিষ্কার দিয়ে। এমনটিই ঘটছে এবং এমন বিষয় নিয়ে আজকে পুরোটা সময় জুড়ে কথা বলবো। কিন্তু তার আগে সাকি, শুভ সকাল। শুভ সকাল মাসুক, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। এবং যেটি বলছিলাম যে আমাদের এই অতিথি আসনে যারা আসেন তারা আসলে নানাভাবেই আমাদেরকে আলোকিত করেন এবং নানাভাবে আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যান। চলো জানাই যে কে আছেন আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি তরুণ উদ্ভাবক ফাহমিদা সুলতানা নাজনীন। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো? আমরাও ভালো, এবং আপনাকে অভিনন্দন জানাতে চাই, আপনাকে না, আপনার পুরো টিমকে, যে আপনারা নতুন একটি সম্ভাবনা নিয়ে এসছেন। মোটামুটি তো বলা যায় যে এটি মোটামুটি তৈরি হয়ে গেছে অলরেডি। স্তন ক্যান্সার শনাক্তকরণ কিট বলা যায় বা প্রক্রিয়াটি, আমরা সেটি নিয়ে বিস্তারিতই জানবো। তার আগে ছোট্ট করে জানি আপনার জন্ম, বেড়ে ওঠাটা কোথায় হয়েছিল? আমি বগুড়ায় আমার জন্ম হয়েছে। এরপরে বাবার চাকরির সুবাদে আমি ঢাকায় চলে আসি এবং এখান থেকে আমার স্কুল শুরু। আমি তেজগাঁও গভর্নমেন্ট গার্লস হাই স্কুল থেকে 2018 সালে এসএসসি পাশ করি। আচ্ছা, আমরা ধীরে ধীরে একটু যাব, কারণ আপনার শৈশব সম্পর্কে আরো বিস্তারিত একটু শুনতে চাই আমরা। শৈশবে কেমন প্রকৃতির ছিলেন? আমি সবসময় শৈশবে শান্ত প্রকৃতির ছিলাম। আচ্ছা, অত বেশি কথা বলতাম না, চুপচাপই ছিলাম। এরপরে ধীরে ধীরে যখন বিভিন্ন জায়গায় যাওয়া শুরু করি বা সবার সাথে নেটওয়ার্কিং হয়, তখন থেকে একটু সবার সাথে ইন্টারঅ্যাকশন করা। পারিবারিক আবহাওয়াটা কেমন ছিল? আমার ফ্যামিলি থেকে আমাকে পড়ালেখার ব্যাপারে খুবই হেল্পফুল, সবাই খুবই ক্যারিয়ার ওরিয়েন্টেড অ্যান্ড পুরোই পড়াশোনার প্রতি ফোকাস বলা যায় সবসময়। এবং আপনার নিজেরও কিন্তু বই পড়ার প্রতি অন্যরকম একটা ঝোঁক ছিল ছোটবেলা থেকে। জি, আমার আম্মু আমাকে সবসময় বিভিন্ন ধরনের এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসে সবসময় ইন্সপিরেশন দিত, উপস্থাপনা করা বা আবৃত্তি করা, এসব কিছুতে। তো আমি সবসময় একটা খুব অনুপ্রেরণামূলক একটা পরিবার থেকে বেড়ে উঠেছি। দারুণ একটা ব্যাপার। একটু বাবা মা সম্পর্কে শুনি। আমার বাবা গভর্নমেন্ট জব করেন, আমার আম্মু হাউসওয়াইফ। আমার একটা ছোট ভাই আছে, ও বুয়েটে পড়ে আমার ডিপার্টমেন্টেই। বাহ, তার মানে দুই ভাই বোন একসঙ্গেই আছেন, একই ডিপার্টমেন্টে আছেন। শৈশবের কথা বলছিলেন যে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতেও আপনার অ্যাক্টিভিটি ছিল, এবং একই সঙ্গে বই পড়া, পুঁথিগত বিদ্যার বাইরে যে বই পড়া সেটা। তো কি ভালো লাগতো? এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি কি করতে ভালো লাগতো? বলছিলেন যে আবৃত্তির কথা বা গান করা, একই সঙ্গে উপস্থাপনাও করতেন, শুনি। আমি যখন আমি 6 পর্যন্ত আসলে কিছু করতাম না, সত্যি কথা। যখন আমি ক্লাস 6-এ উঠি তখন আমি ক্যাডেট কলেজে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম। তো ওই সময় আমি একবারে ফাইনাল আইএসএসবি পর্যন্ত আইএসএসবিতে একটা ভাইবা হয়, তো ওই ভাইবা পর্যন্ত আমি সিলেক্টেড হই। এরপরে ভাইবাতে অ্যাজ ইউজুয়াল পড়াশোনার বাইরেও কিন্তু অনেক কিছু কোশ্চেন করা দরকার হয়, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে আমার আসলে কিছুই ছিল না তাদেরকে দেখানোর মতো, এবং আমি পরবর্তীতে আসলে সিলেক্টেড হইনি ক্যাডেট কলেজ অ্যাডমিশনের জন্য। তো আমার মন খুবই খারাপ ছিল, দেখতে গেলে ওটা আমার প্রথম ব্যর্থতা। তো তখন আম্মু আমি একদিন এরকম বসে আছি, তো তখন আম্মু বলছে যে নিউজ পেপারে একটা রচনা প্রতিযোগিতা, ন্যাশনাল রচনা প্রতিযোগিতার একটা নিউজ বের হয়েছে। তো তখন ওখানে অ্যাটেন্ড করি। এরপরে রচনা আমি মেইনলি ওখানেও চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো এরপর থেকে আমি রচনা প্রতিযোগিতাগুলো দিতাম, লেখালেখিটা করতাম। তো লেখালেখি করার পরে আমাকে অনেক সময় অনেক জায়গায় বলা হতো কি লিখেছো এটা বলো। তো তখন দেখে দেখে অনেক সময় বলতাম, তারপরে মনে হলো যে দেখে দেখে বলাটা তো আসলে ভালো দেখায় না, তো না দেখেই বলা ট্রাই করি। এরপরে যখন থেকে স্টেজে কথা বলা শুরু করেছি, তখন থেকে এরকম আম্মু ইন্সপিরেশন দিত যে কবিতা আবৃত্তি করো বা উপস্থাপনা করো। তো এইভাবেই শুরু। এরপরে ডিবেট ক্লাবে ছিলাম কিছুদিন, তো তখন ডিবেটের একটা অভ্যস্ততা হয়ে ওঠে। ডিবেট ক্লাবটা কি আলাদা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত হলেন এরকম? আচ্ছা, আমি স্কুলে ডিবেট করতাম, কলেজে এসে তো ডিবেট ক্লাবই ছিল আমাদের কলেজে, তো সেখানেও অংশগ্রহণ করি। এবং বিভিন্ন ক্লাবে, কলেজে তো অনেক ক্লাব থাকে, অনেক কাজ করার সুযোগ থাকে, তো ধীরে ধীরে এভাবেই শুরু। দারুণ। আপনার সম্পর্কে কিছু তথ্য আছে দর্শককে জানাই। জি জি।
দর্শক, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের 5 শিক্ষার্থীর একটি দল নিউস্ক্লিনিক্স। দলটি প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্ত করার প্রযুক্তি উদ্ভাবন করে জন হপকিন্স হেলথ কেয়ার ডিজাইনিং কম্পিটিশনে ডিজিটাল হেলথ ট্র্যাক 2025-এর চ্যাম্পিয়ন হয়। প্রতি বছর আন্তর্জাতিক এই প্রতিযোগিতার আয়োজন করেন দ্য জনস হপকিন্স সেন্টার ফর বায়ো ইঞ্জিনিয়ারিং ইনোভেশন অ্যান্ড ডিজাইনিং। এবারের প্রতিযোগিতায় 3টি বিভাগে অংশ নেন 200-র অধিক দেশের প্রায় 440টি প্রস্তাবনা। প্রতিযোগিতায় ডিজিটাল হেলথ ট্র্যাক বিভাগের হার্ভার্ড, MIT, স্ট্যানফোর্ড, ক্যালটেকের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হারিয়ে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিউস্ক্লিনিক্স দল। টিম নিউস্ক্লিনিক্স ও তাদের উদ্ভাবন নিউস্ক্লিনিক্স এমন একটি প্রযুক্তি উদ্ভাবন করে যার সাহায্যে কোনো নারী নিজেই তার স্তন ক্যান্সারের সম্ভাব্যতা যাচাই করতে পারবেন। নিউস্ক্লিনিক্সের এই 5 জন সদস্যদের মধ্যে রয়েছেন ফাহমিদা সুলতানা নাজনীন, HM সাদমান তাবিব, সাদাতুল ইসলাম সাদি, হাসনাইন আদিল এবং পৃথ্বী আনান। পরিকল্পনা এবং উপস্থাপনা দিয়ে পুরো কর্মযজ্ঞকে সামনের দিকে নেতৃত্ব দিয়েছেন ফাহমিদা সুলতানা নাজনীন। আমরা জানছিলাম নাজনীনকে, আবারও ফিরে যাচ্ছি তার কাছে। অনেক কিছুই আসলে এগিয়ে নিয়েছেন এবং একটা দলকে নেতৃত্ব দিয়ে এবং প্রেজেন্টেশন, যেটা আপনার অতীত অভিজ্ঞতা এই ছোট থেকেই রয়েছে, সেটাও ওখানে করতে হয়েছে। দারুণভাবে এগিয়ে গেছেন। এই গল্পগুলো আসলে ধাপে ধাপে পর্যায়ক্রমে আমরা আসবো। আবারও শৈশবেই ফিরে যাই। শৈশবে যেটা হয় যে বাবা মা সন্তানদের জন্য সবচেয়ে বেস্ট জিনিসটা চায় যে প্রফেশনাল জায়গায় সে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক, কিন্তু সন্তানদের কিন্তু একটা নিজস্ব চাওয়া থাকে যে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়ে আমি এটা হতে পারি। আপনার এরকম কোনো বিষয় ছিল? না, আমার শুরু থেকে হচ্ছে আমার আব্বু আম্মুর কখনোই বলেনি যে ডক্টর বা ইঞ্জিনিয়ার হতে হবে বা এরকম কিছু বলেনি, কিন্তু আমি শুরু থেকে স্কুল কলেজে টপার ছিলাম। তো সেই হিসাবে মানে আমার আম্মুর হয়তো বা ইচ্ছা ছিল, আমার আব্বুর বিশেষ করে ইচ্ছা ছিল যে হয়তো বা আমি মেডিকেলে যাব বা সামথিং এরকম। তো আমি হচ্ছে মেডিকেল কলেজে ছিলামও কিছুদিন। এরপরে হচ্ছে আমি বুয়েটে আসি। এরপরে হচ্ছে আমার আসলে যখন আমি হচ্ছে 9-10-এ পড়তাম তখন হচ্ছে একজন টিচার ছিলেন। তো উনি হচ্ছে আমার ডিপার্টমেন্টেই CSE-তে পড়তেন, বুয়েটে পড়তেন। তো তখন হচ্ছে আমি হচ্ছে তাকে দেখে অনেক ইন্সপিরেশন পেয়েছিলাম। সৌরভ স্যার এবং রুম্পা ম্যাম তাদের নাম। তো ম্যামটা এত সুন্দর করে বুঝাতেন, মানে উনি আমার টিচার ছিলেন। তখন আমার কাছে মনে হতো যে আমি যদি বুয়েটে পড়তে পারতাম তাহলে আমার জন্য অনেক ভালো হতো, কারণ আমার কাছে মনে হতো যে আমি যেভাবে চিন্তা করি বা আমার যেই ইন্টারেস্ট লেভেলটা সেটা হচ্ছে আমার এই ডোমেনের সাথে যায়, এই জন্য। তো তখন থেকে আসলে আমি আমার ফ্যামিলিকেও বলেছিলাম, আমার আম্মুর কোনো মানে ইয়ে ছিল না শুরুর দিকে যে আচ্ছা ঠিক আছে তুমি যেটা চাও সেটাই পড়ো। বাহ, তার মানে ক্লাস 9-10 থেকে আপনার ফোকাস ছিল যে আপনি ইন ফিউচার বুয়েটে পড়বেন এবং সেইভাবেই নিজেকে প্রস্তুত করেছেন। ইন্টারমিডিয়েটে কি করলেন, কোথায় পড়লেন? ইন্টারমিডিয়েট আমি হরিক্রস কলেজ থেকে পাশ করি 2020 সালে। আচ্ছা, সায়েন্স গ্রুপেই তো ছিলেন? জি জি। পড়াশোনা করতে তার মানে নিজে থেকেই খুব ভালো লাগাটা ছিল এবং শিক্ষকদেরকে দেখেই কি আসলে বেশি অনুপ্রাণিত হলেন? বিষয়টা কি এমন ছিল? হ্যাঁ, আমার আব্বু কিন্তু টিচার মানে ছিলেন আগে, তো আমার কাছে সবসময় মানে পড়তে আসলে ভালো লাগে, আমার এখনো পড়তে অনেক ভালো লাগে। তো ইন্টারমিডিয়েটের রেজাল্ট কমপ্লিট হলো এবং আপনি মেডিকেলে ভর্তি হলেন পরিবারের ইচ্ছায়, কিন্তু নিজের ইচ্ছা ছিল বুয়েট। জি। কতদিন সেখানে কন্টিনিউ করলেন? সেখানে হচ্ছে বেশি নয়, 3-4 মাসের মতো ছিলাম আমরা। তো এরপরে বুয়েট অ্যাডমিশন টেস্টে যখন আমরা টিকে যাই তখন হচ্ছে সেখান থেকে কিন্তু একদমই মাঝামাঝি আরো একটা ঘটনা আছে, সেটা হচ্ছে আপনি বুয়েটে আবার অ্যাডমিশন নেওয়ার কারণে আপনার বাবা মনে হয় একটু মনক্ষুণ্ণ ছিল। একটু গল্পটা শুনি। আসলে হচ্ছে আমার যারা ফ্রেন্ড ছিল তারা সবাই মেডিকেলেই অ্যাকচুয়ালি ছিল এবং তাদের স্বপ্ন ছিল আসলে মেডিকেলে। তো তখন দেখা গিয়েছে যে একটা অনিশ্চয়তার মধ্যে ওই সময়টুকু কিন্তু আমরা কাটাচ্ছিলাম, যেহেতু আমরা করোনার সময়ে ছিলাম। তো তখন আব্বুর করোনার সময় কিন্তু মানুষ আরো বেশি অনুধাবন করে যে আমাদের ডক্টর আসলে কতটুকু দরকার। তো তখন হচ্ছে আব্বু চাচ্ছিল যে আমি মেডিকেলেই থেকে যাই, আমি ডক্টর হিসেবে কন্টিনিউ করি। তো তখন হচ্ছে আমার কাছে আসলে আমার আগের স্বপ্নটুকুই প্রথম প্রায়োরিটি ছিল। তো তখন হচ্ছে আব্বু, আমি যখন বলি যে প্রিপারেশন কন্টিনিউ করছি এবং তারপরে চলে আসবো বুয়েটে এরকম, তো তখন হচ্ছে আব্বু অনেক মনক্ষুণ্ণ ছিলেন। আসলে ওই 3 মাস, যে 3 মাস আমি মেডিকেল কলেজে ক্লাস করেছিলাম, আমি নিয়মিত আসলে ক্লাস করতাম না, আমাদের অনলাইনেই হতো তো সব। তো তখন আব্বু এই সময়টা খুবই মনক্ষুণ্ণ ছিলেন যে কেন হচ্ছে একটা প্রফেশন থেকে আরেকটা জায়গায় যেতে হবে বা সামথিং সুইচ করতে হবে। কিন্তু পরবর্তীতে আপনি যে 3 মাস পড়লেন, মেডিকেলে পড়লেন,
কোনো ভালো লাগা তৈরি হয়নি? কারণ আমরা যেটা জানি যে টপার স্টুডেন্টরা তো আসলে পড়াশোনার ক্ষেত্রে সব জায়গাতেই আসলে নিজেকে মানিয়ে নিতে পারে, যেহেতু পড়তে ভালো লাগে এবং মেডিকেলে প্রচুর পড়া। সো মানে আপনার কেমন লাগছিল তখন পড়তে সেই 3 মাস? আমি কিন্তু মানে আমি মেডিকেল এই ব্যাপারটাকে কিন্তু শুরু থেকে অনেক পছন্দ করি। এটারও কাহিনী আছে যে কেন ভালো লাগে, এটা একটা মানে ছোট স্টোরি আছে। সেটা হচ্ছে আমি যখন হচ্ছে ক্লাস 4 এর দিকে ছিলাম, তো তখন হচ্ছে আমার আব্বুর হচ্ছে খুব সিভিয়ার একটা অসুখ হয়, মানে ব্যাক পেইন ছিল। তো সেখান থেকে আমার বাবার একটা অপারেশন করতে হয়। তো ওই সময় আসলে অনেকগুলো ডক্টরের কাছে ঘুরতে হয়েছে। সো বাবাও একটা মানে খুব ইমোশনাল ফেজের মধ্যে দিয়ে গিয়েছে, আমাদের ফ্যামিলি অনেক সাফার করেছে এবং আমিও ছোটবেলা থেকে দেখেছি। তো এই জন্য হয়তো বা আমার বাবা মারও মেডিকেলের প্রতি একটা ইচ্ছা ছিল এবং আমারও আসলে মানে এই হেলথ এই ব্যাপারগুলো ভালো লাগতো। কিন্তু আসলে আমার হচ্ছে এই হেলথের প্রবলেমগুলো সলভ করার দিকে আসলে ইন্টারেস্ট বেশি ছিল। সো আমি কিন্তু এই জন্য আমার গবেষণা এখনো কিন্তু আমি হচ্ছে হেলথ নিয়েই গবেষণা করি। এআই ইন হেলথ কেয়ার আমার মানে রিসার্চ ডোমেইন। সো আমি অলওয়েজই হচ্ছে চাই যে সিএসকে কিভাবে হচ্ছে হেলথের সাথে রিলেট করা যায়। আচ্ছা, তো বুয়েটে যখন আসলেন মানে টিমটা কি তৈরি হলো বুয়েটে এসেই আপনার নাকি আসলে ফ্রেন্ড সার্কেল আগেই কিছুটা ছিল, তারপর একসঙ্গে ভর্তি হলো না? আমরা পুরো বিষয়টা জানতে চাই। বুয়েটে যখন আসি তখন আমার ফ্রেন্ড কেউই ছিল না বুয়েটে। তো নতুন করে হচ্ছে একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার হয়। তো দেখা যায় যে আমি যখন আমাদের যখন লেভেল 1 টার্ম 1 ছিল তখন এটা পুরোটাই অনলাইনে ছিল। তো অনলাইনেতে হচ্ছে আমি অনেক অ্যাডজাস্ট করতে আমার শুরুতে সমস্যা হচ্ছিল, কারণ আমি কিন্তু আমার ইন্টারেস্ট ছিল বুয়েটে আসা বা ইঞ্জিনিয়ারিং প্রফেশনটাকে কন্টিনিউ করা, বাট আমি কিন্তু কখনোই ল্যাপটপ বা এরকম ধরনের মানে ডিভাইসের সাথে খুব বেশি, আমার ফ্যামিলি মোটামুটি কনজারভেটিভ ছিল, সবসময় পড়াশোনায় ফোকাস ছিলাম। সো খুব বেশি আমার মানে এখানে অ্যাডজাস্টমেন্ট ছিল না। সো নতুন পরিবেশে আসলে খাপ খাওয়াতে অনেক বেশি কষ্ট হতো। এর পরবর্তীতে ধীরে ধীরে ঠিক হয়ে গিয়েছে এবং তার একটা অন্যতম কারণ ছিল আমাদের বুয়েটের টিচারদের হেল্প অ্যান্ড হচ্ছে আমাদের খুব সুন্দর একটা ফ্রেন্ড সার্কেল। আচ্ছা, বুয়েটের জীবনটা আসলে মানুষের কাছে একটা স্বপ্ন, বা বুয়েটে যারা আপনারা পড়েন এটা একটা স্বপ্নেরই বিষয়। এই স্বপ্নের শুরুটা কিন্তু সবসময় একই রকম হয় না, কখনো অনেক সুন্দর হয়, কখনো কিছুটা বন্ধুর পথ হয়, উঁচু নিচু হয়। একটু আপনার থেকে শুনে আপনার কেমন ছিল? আমার জন্য হচ্ছে মানে শুরুটা খুব বেশি সুন্দর ছিল না, কারণ আমি আগেই বলেছি যে আমার হচ্ছে আমি হলো খুব বেশি আগে থেকে কোডিং করা বা এগুলোর সাথে রিলেটেড ছিলাম না। তো এরপরে হচ্ছে আমি যখন 1-1-এ উঠি তো তখন হচ্ছে আমাদের আসলে অনেক বেশি কিছু প্রেশার থাকে, যেমন আমাদের অ্যাসাইনমেন্টস দেওয়া হয়, জিনিসগুলো আসলে কপিও করা যায় না। সো দেখা যায় এই অ্যাসাইনমেন্টগুলো অনেক টাফ হয়। সো এই জিনিসগুলোতে অভ্যস্ত হওয়াটা কিন্তু আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। কিন্তু ওই তো যেটা বললাম যে আমার ফ্রেন্ড সার্কেল অনেক শুরু থেকে আমি ফ্রেন্ড সার্কেল অনেক ভালো পেয়েছি এবং আমাদের আসলে আমার যেই মানে ডিপার্টমেন্ট আমি যে ব্যাচে পড়ি এটার একটা খুব মানে মজার ব্যাপার হচ্ছে আমরা সবাই অ্যাকচুয়ালি মানে খুবই ভালো বন্ধু এবং আমরা যে 120 জন পড়ি তারা সবাই সবার পড়াতে অনেক বেশি সাহায্য করি। তো দেখা যায় যে আমি পার্সোনালি অনেকের কাছ থেকে অনেক হেল্প পেতাম। এমনও হয় যে এখনো যেমন আমরা সকালবেলা গিয়েই কিছু হয়তো বা বুঝিনি, তো আমি ফ্রেন্ডদেরকে বললাম, তো ওরা হচ্ছে বুঝিয়ে দিল। তো এখানে অনেক টাইমগুলো আসলে মানে সেভ করা যায় যেহেতু তারাই বুঝিয়ে দেন। সো আমার হচ্ছে 1-1-এ এরকম আমি হলো ওদের কাছ থেকেই হেল্প নিয়ে যেটা করেছি। এরপরে আমার রেজাল্টটা আসলে আমার মানে মনোপুত ছিল না আমার রেজাল্টটা। তো এরপরে হচ্ছে আমি 1-2-তে যখন উঠলাম তখন অনেকটা একাডেমিয়ার সাথে হচ্ছে অ্যাডজাস্ট করতে পারছিলাম যে এভাবে করতে হবে। কিন্তু তখন ব্যাপারটা ছিল যে আমাদের শুধু তো পড়াশোনার মধ্যে থাকলে হয় না, আমাদের আরও এক্সট্রা জিনিসগুলো জানতে হয়, যেহেতু ইঞ্জিনিয়ারিং জিনিসটা কিন্তু এমনিও চ্যালেঞ্জিং। হ্যাঁ, সো আমরা হচ্ছে চেষ্টা করতাম যে বাইরে কোথায় কম্পিটিশন হয় বিভিন্ন কম্পিটিশনে অ্যাটেন্ড করার, কারণ এক একটা কম্পিটিশনে আসলে অ্যাটেন্ড করলে অনেক কিছু নতুন শেখা হয়ে যায় ওটার জন্য। তো শেখা থেকে শুরু করে তারপর বিভিন্ন কোম্পানিতে অনেকে ইন্টার্নশিপ করে, তো সেখানে কিভাবে মানে লিংক হওয়া যাবে, কিভাবে তাদের সাথে কানেক্টেড হওয়া যাবে, এই সব কিছু আসলে জানা। এটা তো আমরা শুনলাম যে আপনার মনস্তাত্ত্বিক জায়গাটা, কিন্তু আমরা একটু জানতে চাচ্ছি যে আপনার আশপাশের এনভায়রনমেন্টটা কি ছিল? বন্ধুরাও কি সহযোগিতা করতো যে চল বন্ধু এটা করি আমরা, বা শিক্ষকদের তত্ত্বাবধানটা কেমন থাকতো? জি, মানে আমি খুবই লাকি পার্সোনালি। আমার ফ্রেন্ডরা বা হচ্ছে আমার যে ব্যাচ আমি খুবই মানে এটা শুধু আমার ব্যাচ নয়, আমার মনে হয় বুয়েটের হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের সবাই প্রায় এরকম সিচুয়েশনেই যায়। শুরুর দিকে হয়তো বা অনেক বেশি কষ্ট হয়, কিন্তু যেই ফ্রেন্ড গ্রুপটা থাকে তারা এত বেশি এক একজনের এক একটা দিক থেকে এত বেশি এক্সপার্টাইজ থাকে যে তারা হচ্ছে একজন আরেকজনের একবারে পরিপূরক হিসেবে কাজ করে ফেলে। গ্রুপ ওয়ার্কটা অনেক বেশি হয় আপনাদের, খুবই গুরুত্বপূর্ণ, কন্টিনিউ হতেই থাকে গ্রুপ ওয়ার্ক। জি, আচ্ছা, তো আপনাদের দল গঠন হলো কখন? আপনি বলছিলেন যে আপনার রিসার্চের বিষয় হচ্ছে হেলথ। জি জি,
আমরা হচ্ছে যে 5 জন তারা কিন্তু আমরা ব্যাচমেট এবং আমরা ক্লাসমেটও, আমাদের মধ্যে 4 জন আবার আমরা একই সেকশনেই হচ্ছে পড়াশোনা করি। সো আমরা শুরু থেকেই অনেক ভালো বন্ধু, এবং আমরা যে বললাম যে পড়াশোনার ক্ষেত্রে আমরা নিজেরা আগে থেকেই একজন আরেকজনকে সাহায্য করতাম। তো দেখা গিয়েছে যে ওরা হচ্ছে একটা কম্পিটিশনে অ্যাটেন্ড করতো, তো ওদের একটা আইডিয়া দরকার ছিল যে এই ব্যাপারে আমরা অ্যাপ বানাবো বা সামথিং, ওটা ছিল হচ্ছে অ্যাপ বানানোর জন্য বা সফটওয়্যার বানানোর একটা কম্পিটিশন। এই ব্যাপারে মানে আমরা ডিটেইলি জানি যে কিভাবে শুরুটা কিভাবে হলো এবং এই কনসেপ্টটা আসলো কার মাথায় শুরুতে, সেভাবেই শুনতে চাই। জি, মানে শুরুতেই হচ্ছে ওরা হচ্ছে আমাকে বলে যে একটা কম্পিটিশনে অ্যাটেন্ড করব, তো আমার একটা সফটওয়্যারের আইডিয়া লাগবে যেটা খুবই ইনোভেটিভ হবে বা আসলেই এটার ইম্প্যাক্টটা অনেক বেশি থাকবে, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত হয়তো বা নেই এরকম ধরনের। তো তখন আমার কাছে মনে হয়েছে যে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার হতে পারে। এটার কারণ হলো আমার ফ্যামিলিতে আমি আসলে ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট দেখেছি, খুবই নিকট আত্মীয়দেরকে দেখেছি, তাদের সাফার করতে দেখেছি, এবং একটা অন্যরকম ব্যাপার ছিল যে আমার যেই আত্মীয় ছিল উনি যে ডক্টরের কাছে ট্রিটমেন্ট নিত শুধুমাত্র উনি সার্ভাইভ করেছেন, বাকি কিন্তু অন্য পেশেন্টরা সার্ভাইভ করতে পারেনি। সো ডক্টর অনেক বেশি খুশি ছিলেন যে ওনার একটা পেশেন্ট অ্যাটলিস্ট সার্ভাইভ করেছেন। সো আমার কাছে ব্যাপারটা শুরু থেকে একটু অন্যরকম মনে হচ্ছিল যে আমি যেহেতু ওনার জার্নিটা দেখেছি আমার সময়, মানে ওই সময়টাতে, তখন আমার কাছে মনে হচ্ছিল যে আসলেই যদি আমরা এমন হতো যে উনি আগে থেকেই জানতে পারতেন যে ওনার ভিতরে কোনো লাম্প হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, আগেই যদি উনি জানতে পারতেন তাহলে কিন্তু তার চিকিৎসার এই পথটা এত বেশি কঠিন হতো না হয়তোবা। তো এখান থেকেই হচ্ছে আমার মাথায় আসে যে শুরুতেই তাহলে আমরা হতো যেহেতু একটা নতুন কিছু ইনোভেটিভ কিছু ওরা বানাচ্ছে, তো এখান থেকেই শুরু করা যাক। তো আমরা যখন ওদেরকে আইডিয়াটা বলি তখন ওরা খুবই খুশি হয় এবং খুবই মানে উৎফুল্ল ছিল যে আমরা এটা নিয়ে অ্যাপটা বানিয়ে ফেলি, এবং ওরা কিন্তু কিছুদিনের মধ্যে ওটা বানিয়েও ফেললো, সফটওয়্যার পোর্শনটুকু অ্যাকচুয়ালি বানিয়ে। আপনাদের কোনো সিনিয়ররা কি এরকম কোনো অ্যাপ বা এরকম কোনো কম্পিটিশনের আয়োজন আগে আপনারা দেখেছেন কিনা, করেছে কিনা? মানে হয় না যে সেটা দেখেও আমরা একটু এগোলাম বা সাহস নিলাম, যে আমাদের সিনিয়র ভাই বোনরাও করেছে, এরকম কোনো বিষয় কি ছিল? ব্রেস্ট ক্যান্সারটা আসলে কেউ করেননি। আচ্ছা, কিন্তু কোনো কম্পিটিশনের আয়োজন, এই ধরনের কম্পিটিশনের আয়োজন হয়েছিল কন্টিনিউয়াসলি অ্যাকচুয়ালি এই কম্পিটিশনে অ্যাটেন্ড মানে সবাই করে, এর সিনিয়র ব্যাচরাও অ্যাটেন্ড করেছে অ্যাকচুয়ালি। তো এটা কন্টিনিউ প্রসেস হয়, কন্টিনিউ প্রসেস, ইয়েস, জি, সব সময় হতে থাকে। তখন অ্যাপটা বানালেন আপনারা? জি, তারপর তো অ্যাপটা যখন বানানো হলো আমরা আসলে খুব বেশি আশাবাদী ছিলাম যে হয়তোবা এটা আসলে অনেক বেশি খুব ভালো কিছু হতে যাচ্ছে, কিন্তু ওরা হচ্ছে ফাইনালি সিলেক্টেড হয় না। তো এই ব্যাপারটা একটু ওদের জন্য কষ্টকর ছিল এবং আমার জন্য কষ্টকর ছিল পার্সোনালি এই জন্য যে আমি যেটা আইডিয়াটা দিলাম ওখানে শুধুমাত্র 2 জনই অ্যাটেন্ড করতে পারে, শুধুমাত্র অ্যাপের পোর্শনটুকুতে। তো তখন হচ্ছে আমি আইডিয়াগুলো দিতাম, আমি হচ্ছে আর্কিটেকচার বলে দিতাম যে এরকম ফিচার থাকলে খুবই ভালো হয়, যেহেতু ওরা দুজনই হচ্ছে মেল এবং আমি যেহেতু ফিমেল, সো আমি বেশি ভালো করে কানেক্ট করতে পারবো হয়তোবা যে কি দরকার একটা মেয়ের জন্য। সো মানে আমরা 3 জন মিলে অ্যাকচুয়ালি মানে আমার আইডিয়েশন এবং ওরা হচ্ছে কাজ করে, তো ওদের কাজে হচ্ছে আমাদের অ্যাপটা হয়ে যায়। কিন্তু ওই তো বললাম যে খুবই আশাবাদী ছিলাম, কিন্তু হুট করে দেখা যায় যে আমরা আসলে ফাইনাল রাউন্ডের জন্যই সিলেক্টেড হই না। তো আপনাদের ল্যাকিংস গুলো কি থাকে, কেন হন না? হ্যাঁ, এটাই তো আমরা তারপরে হচ্ছে আসলে জানার চেষ্টা করি যে আসলে এটাতে ল্যাকিংস গুলো কি কি আছে। তো তখন আমরা আসলে বুঝতে পারি যে আমাদের অ্যাপের কিছু কিছু পোর্শন হয়তো বা আননেসেসারি ছিল, যেটা দরকার নেই, কিংবা কিছু কিছু জিনিস ছিল খুবই দরকার, সেগুলো হয়তো বা আমাদের মধ্যে নেই। এরকম আমরা হলো ওই কম্পিটিশনের মাধ্যমে অনেক কিছু জানতে পারি অ্যাকচুয়ালি। এর পরবর্তীতে আমাদের টিমে আরও কয়েকজন অ্যাড হন, বিকজ আমরা যখন শেয়ার করি যে এরকম একটা কিছু বানাচ্ছি, তো তখন ওরা খুবই মানে আমার অন্যান্য ফ্রেন্ডরাও খুব বেশি আশাবাদী ছিল এবং তারাও বললো আচ্ছা ঠিক আছে আমরাও অ্যাটেন্ড করতে পারি, বা আমরা আমাদের কন্টিনিউয়াসলি বলছিলাম যে আমাদের এই সমস্যাগুলো হয়েছে এরকম। তো আমরা আসলে বেশ কিছু আরও কম্পিটিশন অ্যাটেন্ড করি এবং আমাদের এর পরের কম্পিটিশনগুলো একটু ডিফারেন্ট ছিল। যেমন প্রথম কম্পিটিশনটা তো ছিল টেক নিয়ে, আমাদের সফটওয়্যার আসলে কি দরকার নেই এসব কিছু নিয়ে আমরা হচ্ছে ইভলিউশনটা পেয়েছিলাম। কিন্তু এর পরের কম্পিটিশনটাগুলো ছিল স্টার্ট আপ ডিপেন্ডেন্ট, মানে এখানে আমাদের কন্টিনিউয়াসলি দেখা গিয়েছে যে একজন খুব স্টার্টআপ যারা হচ্ছে এই সম্পর্কে খুবই আইডিয়া আছেন, এন্টারপ্রেনার, তারাই হচ্ছে আমাদের ইভলিউশন করেছেন। তো তখন কিন্তু তাদের পার্সপেক্টিভটা ডিফারেন্ট ছিল যে বাংলাদেশে আসলে এটা প্রত্যেকটা মানুষের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায়, এটা কি আদৌ কোনো ফিজিবল আইডিয়া কিনা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিসে, যে আমি একটা জিনিস বানালাম কিন্তু সেটা মানুষ গ্রহণ করবে কিনা কিংবা কিভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, এই সম্পর্কে কিন্তু আমাদের আইডিয়া খুবই কম ছিল, যেহেতু আমরা সবাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। আমি একে শুনতে চাই যে আপনারা কত নাম্বার কম্পিটিশনে আপনারা সিলেক্টেড হলেন, যে মোটামুটি বোঝা গেল যে না আপনাদের এটা আসলে ওয়ার্ক করবে,
মানে সেটা প্রথমে তো আপনারা ফেইলিওর হলেন, আপনারা ফাইনালে যেতেই পারলেন না, সেকেন্ড বার কি হলো সেটা আগে শুনি। এরপরে হচ্ছে সেকেন্ডে আমরা ফাইনালিস্ট হয়েছিলাম। আচ্ছা, ফাইনালিস্ট হয়েছিলাম, কিন্তু ফাইনাল স্টেজে যে আমাদেরকে অনেক কোশ্চেন করা হয়েছিল এরকম যে শুধুমাত্র বানালে তো হবে না, এটা মানুষের কাছে পৌঁছে দিব কিভাবে, বা এটা কি আদৌ ফিজিবল কোনো সলিউশন কিনা। তার মানে ওখানে আপনারা ফেইলিওর? হ্যাঁ, ওখানে আমরা ফেইলিওর। তো দেখা গিয়েছে যে কিন্তু আপনারা দমে যাননি, আপনারা আরো বেশি রিসার্চ করেছেন। এবং আমাদের কাছে ওই জাজদের যেই আইডিয়েশনগুলো এবং তাদের যে ইনপুটগুলো সেগুলো খুবই মানে গুরুত্বপূর্ণ ছিল এবং খুবই ভালো কাজে দিয়েছে। আমরা এই ইমপ্লিমেন্টেশনটা তারপর ভাবতে থাকি যে আমাদের ইমপ্লিমেন্টেশনে আমি একটু বলতে চাই যে বুয়েটের যে টিচাররা ছিলেন তারা তো নিশ্চয়ই আপনাদের ল্যাকিংসগুলো ধরিয়ে দিলেন, তখন আপনারা কি করতে পারেন? সেখানে কি কোনো টিচার আপনাদের সঙ্গে যুক্ত হয়েছিল? জি, এরপরে হচ্ছে আমাদের সাথে হচ্ছে আমরা টিচারকে অ্যাপ্রোচ করি, এরপরে আমাদের সাথে ডক্টর মোহাম্মদ সোহেল রহমান স্যার অ্যাড হন। স্যারকে আসলে অনেকেই চিনেন যারা হচ্ছে রেগুলার দেয় বা সামথিং। তো স্যার হচ্ছে আমাদেরকে অনেক মূল্যবান পরামর্শ দেন। স্যারের আসলে এক্সপার্টাইজ দুই দিক থেকেই, তিনি টেক নিয়েও যেমন খুব ভালো ইনপুট দিতে পারেন, তেমন হচ্ছে এটা মানুষের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যাবে সেই জন্য অনেক হেল্প করেন। তো এইভাবে হচ্ছে আমরা স্যারের মাধ্যমে আসলে অনেক কিছু এটা এখানে অ্যাড করি। এরপরে হচ্ছে যেটা হয় যে আমরা এরকম ছোট ছোট কিছু কম্পিটিশনে অ্যাটেন্ড করতেই থাকি এবং এরপরের আইডিয়াগুলোতে আসলে আমরা কিছু চমৎকার কিছু ইনপুট পাই। যেমন সবার কাছে জিনিসটা অনেক ভালো মনে হচ্ছিল, মানে সবাই বলছিল যে হ্যাঁ এই জিনিসটা আসলে মানুষের জন্য দরকার, কিন্তু আসলে কিভাবে পৌঁছে দেওয়া যাবে এই ব্যাপারে আসলে সবাই সন্দিহান ছিল। কারণ তখন পর্যন্ত তো আপনারা মোটামুটি মানে ন্যাশনালি চিন্তা করছিলেন। হ্যাঁ, ন্যাশনালি, ইন্টারন্যাশনালি তো কোনো কিছু চিন্তা করছিলেন। আমি আসলে সেই জন হপকিন্স হেলথ কেয়ার ডিজাইন কম্পিটিশনের কথা বলছি। তাহলে আমরা সেটাতে পরে আসি, ন্যাশনালি কি হলো সেটা জানি। এবং থার্ড টাইম গিয়ে মনে হয় আপনারা সিলেক্টেড হলেন কিনা? জি বলুন, আপনি যেভাবে বলছিলেন। হচ্ছে আমরা প্রেজেন্টেশন দিই, তো থার্ড টাইম একটা কম্পিটিশনে আমরা থার্ড হয়েছিলাম। তো এরকম দেখা গিয়েছে যে প্রত্যেকটা কম্পিটিশনে আমাদের হচ্ছে আইডিয়াটা সবাই খুবই পছন্দ করতো, কিন্তু একটাই প্রবলেম ছিল, যেহেতু স্তন ক্যান্সারটা খুব অল্প মানুষের ভিতরে হয়তো বা থাকে, বা এই ব্যাপারে আসলে মানুষ কিন্তু সচেতন না বাংলাদেশে। তো একটা জিনিসকে যখন আমি মার্কেটে নিয়ে আসবো তখন সেটার যদি গ্রাহক সংখ্যা খুবই কম থাকে, এটা যেহেতু ফিমেল কেন্দ্রিক, জি ফিমেল কেন্দ্রিক, আমাদের স্কোপটা কিন্তু খুবই কম। তো এটা কি আদৌ কি সফলতার মুখ দেখবে কিনা এই ব্যাপারে সবাই আসলে কনফিউজ ছিলাম আমরা। তো ন্যাশনালি এভাবে আমাদের আসলে কম্পিটিশনের মধ্য দিয়েই আসলে আমরা যাই। আমরা নিজেরাও আসলে জানতাম না যে এটা নিয়ে আসলেই আমরা কি মানুষের কাছে পৌঁছে দিতে পারবো কিনা, এই ব্যাপারে আমরা সন্ধিহান ছিলাম। এরপরে আপনাদের চেষ্টা চলছিল? হ্যাঁ, আমরা চেষ্টা চলছিল, আমরা কন্টিনিউয়াসলি এরকম বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করছিলাম, কথা বলছিলাম, আমাদের অ্যাপটা ধীরে ধীরে একটু ইমপ্রুভ করছিলাম, এরকম চলছিল। বন্ধু-বান্ধবরা তো পাশে ছিল, শিক্ষকরা তত্ত্বাবধান করছিলেন। পরিবার থেকে এই সময় আসলে কি ধরনের সাপোর্ট পাচ্ছিলেন? আমার পরিবার থেকে আসলে মানে সব সময়, শুধু আপনার না, পুরো টিমের পরিবার থেকে কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি? যে না, মানে আসলে আমরা আসলে সব সময় যারা আমার টিমে যারা আছেন বিশেষ করে তারা সবাই আসলে কন্টিনিউয়াসলি, শুধুমাত্র এইটা না, ওরা ডিফারেন্ট কম্পিটিশন দিয়েই থাকেন। তো আমাদের পরিবারে আসলে ফুল সাপোর্ট থাকে। কিন্তু এই প্রজেক্টটাতে আসলে সবারই একটা বেশি ইন্টারেস্ট লেভেল ছিল, কারণ সবারই তো আসলে মা আছে বাসায়। সো সবাই যখন এই আইডিয়াগুলো শেয়ার করছিল যে আমরা এইরকম ধরনের কিছু কাজ করতে যাচ্ছি, ওরা তো খুব বেশি অনুপ্রেরণা পায়, যে আম্মুরা খুব এক্সাইটেড হয় যে আচ্ছা এই জিনিসটা তো আসলে আমার যদি থাকে, হ্যাঁ আমার কাছেও যদি থাকে তাহলে তো আমিও টেস্টটা করতে পারতাম। তো দেখা গিয়েছে আমাদের পরিবার আসলে আমাদেরকে অনেক অনুপ্রেরণা দিয়েছে ব্যাপারগুলোতে। আপনারা কি স্তন ক্যান্সার রিলেটেড কোনো পেশেন্ট তাদের সঙ্গে কথা বলেছেন এই অ্যাপ তৈরি করার সময়? জি, আমরা যখন হলো অ্যাপ তৈরি করেছিলাম তখন তো আমাদের আসলে কথা বলার স্কোপ কম ছিল, কিন্তু এরপরে আমরা আসলে বুঝলাম যেটা, যে এই 1 বছর ধরে যে আসলে আমাদের শুধুমাত্র এই 5 জনের টিম দিয়ে কিছুই পসিবল না, এবং এখানে ডক্টরদের ইনভলভমেন্ট খুবই দরকার। তো এই জন্য হচ্ছে আমরা হলো প্রথমেই খুব ছোট পরিসরে, যেহেতু আমাদের মেডিকেলে অনেক ফ্রেন্ডসরা পড়ে, তো তাদেরকে অ্যাপ্রোচ করি। আমার নিজের কাজিন রিবাদ, তো ওকে আমি আইডিয়াটা শেয়ার করি, তো ও তখন আমাদের প্রজেক্টের সাথে যুক্ত হয়। তারপরে আমার আরেকটা ফ্রেন্ডের ও হচ্ছে আমার একটা ফ্রেন্ডকে নিয়ে আসে। তার মানে একরকম বলা যায় যে সবাই মিলে কাজ করছেন, চেষ্টা করছেন, কিন্তু যখনই আপনারা অনুভব করছেন যে আরো একজনকে দরকার, আরো একটা স্পেশালিস্ট দরকার, তখনই আরেকজনকে আপনারা অ্যাপ্রোচ করছেন। বারবার ব্যর্থ হচ্ছেন বুয়েটে সেই কম্পিটিশনে, যেটা বুয়েটের ভেতরে হয় সেই অ্যাপস তৈরির ক্ষেত্রে, কিন্তু থার্ড টাইম সম্ভবত আপনারা সাকসেস হলেন। সেই সাকসেসের জায়গাগুলো শুনতে চাই, যে কিভাবে আপনাদেরকে সিলেক্ট করা হলো এবং ফাইনালি আপনাদেরকে জন হপকিন্স হেলথ কেয়ার ডিজাইন কম্পিটিশনে আপনারা জায়গা করে নিলেন, চ্যাম্পিয়ন হলেন। জানতে চাই গল্পটা। আমাদের সবগুলো কম্পিটিশনে কিন্তু ন্যাশনাল ছিল, আচ্ছা, কিন্তু ওই তো যেটা বলছিলাম যে আমাদের প্রতিনিয়তই আমরা অনেক কিছু শিখছিলাম আসলে সবগুলো হারার মাধ্যমে।
এর পরবর্তীতে আমরা হচ্ছে আরো 2-3টা কম্পিটিশনে হ্যাঁ ওগুলোতে হয়তো বা সাকসেস পেয়েছিলাম। ওগুলো আইডিয়েশন টাইপ কম্পিটিশন ছিল, তো ওগুলোতে হচ্ছে আমরা তখন বুঝে যাই যে এই জিনিসটা আসলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে যদি আমরা ঠিকমতো প্রেজেন্ট করতে পারি। কিন্তু হ্যাঁ কিছু হয়তো বা প্রবলেম থাকতে পারে যেগুলো হচ্ছে সময়ের সাথে সাথে সলভ হয়ে যাবে, কারণ আমাদের টিমটাও ধীরে ধীরে বড় হচ্ছে, আমরা অনেকেরই হেল্প পাচ্ছি। এর পরবর্তীতে নিউ স্ক্রিনিংস যেই আমরা হলো ডিসেম্বরের দিকে আমি আসলে এই কম্পিটিশন নিয়ে আগে থেকেই জানতাম। বুয়েটে প্রতি বছরই বায়োমেডিক্যাল ডিপার্টমেন্ট থেকে এই কম্পিটিশনে অ্যাটেন্ড করে থাকে। তো তখন আমাদের যখন কোনো টিম কোনো প্রতিযোগিতায় জিতে তখন তো সেটা সবাই প্রায় জানে। তো আমার কাছে আমি যেহেতু হেলথ নিয়ে রিসার্চ করি, তো আমার কাছে একটা টার্গেট ছিল যে হ্যাঁ আমার কোনো না কোনো প্রজেক্ট হয়তো বা আমি নেক্সট টাইম জমা দিব বা এরকম। তো তখন আমরা যেহেতু এই প্রজেক্টটা নিয়েই কাজ করছিলাম এবং আমার কাছে এইটাই ছিল জমা দেওয়ার মতো, তো তখন আমার কাছে মনে হয় যে এটা জমা দেওয়া উচিত আমাদের। তো তখন আমরা জানুয়ারিতে হচ্ছে এটার প্রস্তাবনাটা জমা দিই। এরপরে জমা দেওয়ার পরে আমরা আসলে যখন জমা দিই তখন হলো সবাই খুব বেশি অত বেশি আশাবাদী ছিলাম না, কারণ এটা তো ইন্টারন্যাশনাল, যেখানে আমরা ন্যাশনালি অনেক বেশি কাঠখড় পোহাচ্ছি সেখানে ইন্টারন্যাশনাল তো আসলে অনেক স্বপ্নের মতো। তো যখন জমা দেওয়া হয় তখন এই সময়টাতে কিন্তু আমাদের প্রচুর সিনিয়ররা হেল্প করেছেন, যারা এর আগের বছরে পার্টিসিপেট করেছেন, তারা কিভাবে আসলে করতে হবে, প্রস্তাবনাগুলো কিভাবে দিতে হবে, এই ব্যাপারগুলোতে হেল্প করেন। এর পরবর্তীতে আমরা ফাইনালিস্ট হই। তো যখন ফাইনালিস্ট হই তো তখন হচ্ছে আমাদের এই কম্পিটিশনটা অনলাইন অ্যাকচুয়ালি হয়। তো আমরা হচ্ছে আমাদের প্রিপারেশন আমাদের তখন হচ্ছে আমাদের কাছে মনে হয় যে আমাদের এই আইডিয়াটাকে আরো বেশি ইম্প্রোভাইজ করতে হবে। আমাদের আসলে শুরু থেকেই যে কাজগুলো তো চলছিল তখন আমাদের কাছে মনে হয় যে আমরা তো এটা অ্যাপের মাধ্যমে শুধুমাত্র কাজ করছি। আমাদের অ্যাপে যদি আমি একটু ডিটেলস বলি, আমাদের অ্যাপে কি কি আছে। আমাদের অ্যাপে একজন পেশেন্ট সে সেলফ টেস্টিং প্রতি মাসেই একজন মহিলার সেলফ টেস্টিং করা উচিত। এই আইডিয়াটা কিন্তু বাংলাদেশের মানুষের কাছে এত বেশি প্রচলিত নয়, অনেকেই হয়তো বা সেলফ টেস্টিং টার্মটার সাথেই প্রচলিত নয়। তো আমাদের কাছে মনে হয়েছে এটা আমাদের একটা অ্যাপ থাকা উচিত যার মাধ্যমে খুব সহজেই আমরা এটার পরীক্ষাটা করতে পারবো। তো তখন আমরা শুরুতেই যেমন আমরা অ্যাপে একটা ভিডিও ব্যবহার করি, স্টেপ বাই স্টেপ আমাদের কি কি পন্থায় আমাদের এই টেস্টিংটা করতে হবে সেটা ভিডিওতে থাকে এবং খুব সহজ ভিডিও যাতে মানুষ দেখে সহজে করতে পারে। এরপরে যদি তার পরের স্টেপ কি, তার কাছে যদি মনে হয় যে না কিছু অ্যাবনর্মালিটিস আছে তখন কি করতে হবে, তার ডক্টরের কাছে যেতে হবে। তো আমাদের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ ইউজুয়াল সব অ্যাপেই থাকে। তার মানে সেই অ্যাপটাই কি মানে ডিটেক্ট করবে, বলে দিচ্ছে যে সামথিং রং, তখন সে ডক্টরের শরণাপন্ন হবে। হ্যাঁ এখন কিন্তু অ্যাপটা ব্যবহার করে শুধু ভিডিও দেখে সে নিজে নিজে টেস্ট করছে। আচ্ছা অ্যাপটার কি নাম? পিঙ্ক লাইফলাইন, আমাদের এখন আপাতত নাম পিঙ্ক লাইফলাইন। আচ্ছা তো যখন হচ্ছে সে সেলফ মানে বিভিন্ন স্টেপ দেখে দেখে কিন্তু সে সেলফ টেস্ট করছে, তো তার কিন্তু কাজটা নিজের করতে হচ্ছে। এমনও কিন্তু হতে পারে যেমন আমরা যেমন এটা অন্য দেশে হয়তো বা প্রচলিত হতে পারে যে নিজে নিজে সেলফ টেস্টিং করা বা সামথিং, কিন্তু আমাদের দেশের মানুষের জন্য কিন্তু খুবই এটা চ্যালেঞ্জিং একটা কাজ এবং নতুন একটা কাজ যে আমি নিজে নিজে টেস্ট করব। হ্যাঁ, এবং নিজে ভিডিও দেখে দেখে আসলে করাটা কতখানি ফিজিবল কিংবা আসলে কি মানুষ ডিটেক্ট করতে পারবে কিনা ভিডিও দেখে, এটা কিন্তু একটা বড় কোশ্চেন। এই জিনিসটাকে যদি আরো সহজ করা যায় তাহলে কিন্তু ব্যাপারটা আরো ভালো হয়। তো আমি যেটা বলছিলাম অ্যাপের ব্যাপারটা, যে অ্যাপে তো ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে এবং আমাদের যদি কেউ ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট হোক আর কোনো মহিলা হোক, তার কিন্তু সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে কমিউনিটি দরকার। একটা কমিউনিটির মাধ্যমে তারা হলো একজন একজনের সাথে বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো শেয়ার করতে পারবে এবং ক্যান্সারের এই যাত্রাটাতে কিন্তু সবচেয়ে বেশি দরকার হয় হচ্ছে মেন্টাল সাপোর্ট, এবং এই সাপোর্টের জন্য এই কমিউনিটিটা খুব ভালো কাজ করতে পারবে। তো কিন্তু আমাদের এই তো যেটা বলছিলাম যে আমাদের শুরুতেই একটা সমস্যা যে মানুষ কি আসলে নিজেরা ভিডিও দেখে দেখে সেলফ টেস্টিংটা করতে পারবে। সার্ভে করেননি? জি হ্যাঁ, মানে করেছিলাম, কিন্তু আমরা কিন্তু শিক্ষিত, আমরা যারা হচ্ছে আমাদের যে ডোমেনের মানুষরা, আমার ফ্রেন্ডসদের মধ্যে সার্ভে হয়তো বা করেছি, কিন্তু তাদের কাছে জিনিসটা নতুন, তারা মাস পিপল পর্যন্ত আপনারা যেতে পারেননি, কিন্তু আপনারা ভাবছেন যে তারা পারবে কিনা। হ্যাঁ পারবে কিনা, কারণ হলো তাদের কাছে নতুন, তারা যে যারা আমাদের ফ্রেন্ডরা আছে যারা এই পরিস্থিতির সাথে মোটামুটি প্রচলিত, তাদের কাছে জিনিসটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে, তাহলে তো মাস পিপলের কাছে আরো বেশি চ্যালেঞ্জিং মনে হবে জিনিসটা। তো আমাদের কাছে মনে হয়েছে যে হ্যাঁ তাহলে এই জিনিসটাকে আসলে আমাদের সলভ করতে হবে, এবং এটার জন্য আমরা চাচ্ছিলাম যে আমরা একটা কিট বানাবো যার মাধ্যমে খুব সহজে তার কোনো ভিডিও স্টেপস ফলো করতে হবে না, সে কিটটাকে তার হয়তোবা বেস্টের উপরে ধরবে, তাহলে হচ্ছে সেখান থেকে কিছু ইনফরমেশন দিয়ে আমরা অতি দ্রুত হচ্ছে
এর মাধ্যমে একটা স্ক্রিনিং করতে পারবো। আসলে স্ক্রিনিংটা আসলে অটোমেটেড হবে, আমরা চাচ্ছিলাম কিটের মাধ্যমে স্ক্রিনিং, হ্যাঁ স্ক্রিনিংটা করতে পারবো যে লাম্প আছে কিনা, ভিতরে কোনো লাম্প গ্রো হচ্ছে কিনা। তো এই পোষণটুকু নিয়ে আমরা আসলে এখনো কাজ করছি, আমাদের কাজটা পুরোপুরি শেষ হয়নি, কারণ আমরা জানি যে একটা কিট আসলে কিন্তু বানানোটাই যথেষ্ট নয়, এটা এখন সবার উপরে টেস্টিং করা, সেটা কতটা অ্যাকুরেট ভাবে কাজ করছে, মেডিকেটেড কিনা, জি এই ব্যাপারগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে দেখে তারপরে সেটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে, তাই না? তো এই জন্য হচ্ছে আমরা এখনো কাজ করছি। তো আমাদের হচ্ছে যেটা ছিল, আমরা কিন্তু ডিজিটাল ট্র্যাক ছিলাম, সো আমরা ছিলাম এই অ্যাপটা আমরা প্রপোজ করি, যেটা আমাদের বানানো অলরেডি আছে, শুধুমাত্র ওই বিভিন্ন স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আছে, তার সাথে কমিউনিটি আছে, এবং তার সাথে আমরা একটা আইডিয়া প্রপোজ করি যে এরকম একটা কিট বানাবো, যে কিটের মাধ্যমে তার বিভিন্ন, আমাদের একটা এলইডি লাইট আছে যার মাধ্যমে হলো আমরা একটা ইমেজ ক্যাপচার করা পসিবল হবে, এবং সেই ইমেজটা আমাদের অ্যাপের ভিতরে যাবে, সেখানে মেশিন লার্নিং মডেলের মাধ্যমে আমরা হলো ডিটেক্ট করতে পারবো যে সেখানে লাম্প আছে কিনা। তো এই যে স্টেজের কথা বললাম যে আমাদের অ্যাপের সাথে যে কিটের যে পোষণটুকু, এটা এখনো আমাদের রিসার্চের বিষয়। তার মানে আপনারা এখনো রিসার্চ করছেন, আইডিয়াটা আপনারা প্রপোজ করেছেন, এখনো আপনারা মানে কিটটা এখনো আপনারা ডেভেলপ করতে পারেন নাই। আচ্ছা, এই আইডিয়াটা কি আপনারা সেই ডিজাইন কম্পিটিশনে, হেলথ কেয়ার ডিজাইন কম্পিটিশনে আপনারা দিলেন? আচ্ছা, সেটা একটু শুনি। সেটা আপনি বলছিলেন যে অনলাইনে দিয়েছেন আপনারা। জি। তো এরপরে হচ্ছে অনলাইনে আমরা যখন হচ্ছে মার্চের দিকে রেজাল্ট পেলাম, আমরা ফাইনালিস্ট হয়েছি, তখন আমরা আসলে তোড়জোড় শুরু করি যে আমরা শুধুমাত্র অ্যাপটা আসলে ইনাফ না, অ্যাপের সাথে হচ্ছে এই কিটটাও কি বানানো পসিবল কিনা। আমরা খুব ছোট্ট পরিসরে হয়তো বা একটা বানিয়েছি, বাট হলো সেটা এখনো অনেক বেশি রিসার্চের বিষয় যে সেটা আসলে ঠিকমতো কাজ করবে কিনা। তো ওই পোষণটুকু আমাদের প্রস্তাবনার বিষয় ছিল যে এরকম একটা কিটের মাধ্যমে আমরা মেশিন লার্নিং মডেল ডেভেলপ করে আমরা কাজটা করতে চাই। তো আমাদের হচ্ছে যখন ফাইনাল হয়, তো ফাইনালের দিনে হচ্ছে আমাদের প্রেজেন্টেশনটা আমরা হচ্ছে দিলাম। তো আমাদের কাছে সেটা অনলাইনেই দিলেন? জি, এটা অনলাইনেই দিলাম। আসলে পরিস্থিতি বিভিন্ন ধরনের জটিলতার কারণে এবার অনলাইনেই পুরো প্রসেসটা সম্পন্ন হয়েছে। তো অনলাইনে যখন ফাইনাল কম্পিটিশনটা হয়, তো আচ্ছা, আমরা আগে এই কম্পিটিশনটা নিয়ে একটু জানতে চাই যে এই যে জন হপকিন্স হেলথ কেয়ার ডিজাইন কম্পিটিশন, এটা কি শুধুমাত্র বায়োমেডিক্যাল রিলেটেড কি বলে এই প্রস্তাবনাগুলোই ওরা নিচ্ছে, নাকি বিভিন্ন রকম প্রেজেন্টেশন ওদের কাছে আসলে আসে? ওদের কাছে হেলথ রিলেটেড রাইট, যে কোনো প্রস্তাবনা আসে, সেখান থেকে আপনারা সিলেক্ট হলেন? শুধুমাত্রই আপনারা বাংলাদেশ থেকে? বাংলাদেশ থেকে আমাদের সেক্টরে আরেকটা বুয়েটের টিম ছিল, তারাও সিলেক্টেড হয়েছিল। আচ্ছা, কয়টা দেশ সেখানে প্রেজেন্টেশন দিতে পারে? এখানে তো হচ্ছে যেটা বলা হয়েছে যে ওরা আমাদেরকে যে জরিপটা দেখিয়েছে যে 220টা দেশের মধ্যে যে কোনো দেশই দিতে পারে, অ্যাকচুয়ালি 220টা দেশের 440টা ওদের কাছে জমা পড়েছিল, এবং তার মধ্যে থেকে বিভিন্ন ট্র্যাকে 31টা প্রপোজাল অ্যাকচুয়ালি ওরা ফাইনালের জন্য সিলেক্ট করে। আচ্ছা, সেখানে আপনারা একজন? জি, আমাদের ট্র্যাকে 6 জন ছিল ফাইনালিস্ট। তো সেখানে হচ্ছে আমরা তারপর আপনাদের সিলেক্ট করা হলো, জানতে চাই। জি, এরপর যখন সিলেক্ট করা হলো, আমরা তো হচ্ছে কিটের কাজটাও করেছি কিছুটা, এবং তারপরে হচ্ছে আমরা একটা প্রেজেন্টেশন দেখালাম। এই প্রেজেন্টেশন আসলে কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ বা ওরা গুরুত্বের চোখে দেখে। শুধু আইডিয়েশনটা তো দেখেই যে আইডিয়েশনটা কতটা ইনোভেটিভ, এটা এমন যদি হয় যে এটা আসলে এক্সিস্ট করে, এরকম কোনো কিছু আসলে মানে ইনোভেশন হয়তো বা অত বেশি করার সুযোগ নেই সেখানে, সেই জিনিসগুলো হয়তো বা তারা মানে এখানে নেগেটিভ পয়েন্ট হয়। তো আরেকটা সেকেন্ড যেটা দেখে যে এটা কি আসলে ম্যাস পিপলের কাছে পৌঁছে দেওয়া যাবে কিনা। তো এটা হচ্ছে একটা সেকেন্ড গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই কম্পিটিশনের, যেটা আমাদের আসলে টিমের স্ট্রং পয়েন্ট ছিল, বিকজ আমরা কিন্তু শুরু থেকে এটা নিয়ে কাজ করছিলাম যে আমরা কি আসলে সবার কাছে পৌঁছে দিতে পারবো কিনা। এখানে একটা প্রশ্ন এসে যায় যে আপনি যে অ্যাপটা রেডি করলেন বা অ্যাপটার পরিকল্পনাটা আপনারা কনফার্ম করলেন, সেটা আসলে আমরা কোন ডিভাইসের মাধ্যমে ব্যবহার করতে পারছি? আমরা মোবাইলের মাধ্যমে ব্যবহার করতে পারছি। এটা হচ্ছে ওয়েব অ্যাপ, এটা হচ্ছে মানে এখন মোবাইলে আমরা যেটা এখন লেটেস্ট যেটা হচ্ছে লঞ্চের কথা ভাবছি, সেটা হচ্ছে মোবাইলের মাধ্যমে আমরা ইউজ করতে পারবো। আবারও সেই আগের জায়গায় ফিরে আসি, কম্পিটিশনের জায়গাটায়। এরপরে হচ্ছে আমরা ফাইনাল যখন প্রেজেন্ট দিলাম, তো তখন ওদের প্রেজেন্টেশন আমরা শুরু থেকে হচ্ছে প্রেজেন্ট করলাম, এবং আমাদের কাছে মনে হয়েছে যে ওদের প্রেজেন্টেশনটা আসলে জাজদের খুব পজিটিভ ছিল। ওনাদের প্রেজেন্টেশনটা পার্সোনালি অনেক পছন্দ হয়েছিল, এবং তারপরে ওনারা কোশ্চেন অ্যান্সার করেন। তো কোশ্চেন অ্যান্সারে হচ্ছে 2টা পার্ট ছিল শুরুতেই, যে এই যে আইডিয়াটা দিয়েছি, যেহেতু আমাদের একটা পোর্শন ফুল স্ট্যাক ডেভেলপ, বাট একটা পোর্শন কিন্তু এখনো ডেভেলপ না। তো আমাদের তখন কোশ্চেনগুলো ছিল এরকম যে আমরা আসলে এগুলো করতে পারবো কিনা, এই ডেভেলপমেন্টে করতে আমাদের কি করতে হবে, বা আমরা যদি করার পরে আসলে এটা মানুষের কাছে কিভাবে পৌঁছে দিব।
তো এই জিনিসগুলো নিয়ে তারা অনেক ডিটেলস কোশ্চেন করে এবং আমাদের কাছে মনে হয়েছে যে আমরা যথাযথ উত্তর দিতে পেরেছি, যেহেতু আমাদের লক্ষ্যটা শুরু থেকে এটাই ছিল মানুষের কাছে অনলাইন প্রসেসে ছিল। এরপরে হচ্ছে যখন রেজাল্টের জন্য হচ্ছে সময়টা ছিল, তো আমরা হলো আমার কাছে যেটা মনে হচ্ছে হয়তো বা আমরা যদি হইও, যেহেতু 6টা টিম ফাইনালে সিলেক্টেড হয়েছিল, আমরা বাকি টিমগুলোও দেখলাম, তারাও সবাই দুর্দান্ত করেছে। তো তখন এই 6 টিমের মধ্যে কি বুয়েটের যে আরো একটা টিম আছে বলছিলেন, সেটাও ছিলেন? আচ্ছা, সবাই অনেক মানে দুর্দান্ত করেছেন এবং সবারই কিন্তু জিনিসটা ফুল স্ট্যাক ডেভেলপ করা বানানো হয়ে গিয়েছে। তো তখন আমার কাছে মনে হয়েছে যে মানে আমরা আসলে রেজাল্ট নিয়ে তো কনফিডেন্ট ছিলামই না। তো এরপরে হলো যখন রেজাল্টে 3rd পজিশনটা যখন বলে দেয়, তখন হচ্ছে আমি আসলে মানে আমরা সবাই আসলে বের হয়ে আসি, মানে আমাদের গুগলে মানে আমাদের যেহেতু জুম মিটিং এ হচ্ছিল রেজাল্ট ডিক্লারেশনটা, তখন বের হয়ে আসি, কারণ আমার কাছে মনে হয়েছে আমরা তো মানে আমার মনে হয়েছিল যে হাইয়েস্ট হলে হয়তো আমরা 3rd-ই হব। এরপরে হয়তো বা মানে বের হয়ে আসলেন, মানে রেজাল্ট নেওয়ার আগেই বের হয়ে আসলেন? হ্যাঁ, আমাদের কাছে মনে হয়েছে যে হয়তো বা আমরা হইনি, আমাদের মন খারাপ। তারপর কি হলো? আমাদের হচ্ছে মানে 3rd পজিশনটা যখন ডিক্লেয়ার দেওয়া হয়েছে, তখন তো আমাদের ম্যাক্সিমাম মেম্বারই বের হয়ে গিয়েছে, বিশেষ একজন শুধুমাত্র ছিল তাবিব। তো ও তারপরে সেকেন্ড তো তাবিব, ইয়েস, তখন হচ্ছে তাবিব যখন হচ্ছে মানে 2nd পজিশনও হয়ে গিয়েছে, তো তাবিব তখন হয়তো বা আশা ছিল ওর, সো ও ছিল। তো তখন যখন চ্যাম্পিয়নটা অ্যাকচুয়ালি হয়, তো চ্যাম্পিয়নটা হচ্ছে যখন ওরা রেজাল্টটা ডিক্লেয়ার দেয়, তো তখন আমাদের টিমের নামটা বলে এবং সাথে সাথে টিমের ছবি এবং টিমের নেমটা হচ্ছে সবার ছবি, এটা হচ্ছে মানে ওরা ভিডিও স্ট্রিমিংও করছিল। তো তখন ওটার একটা স্ক্রিনশট নিয়ে সে হচ্ছে আমাদের গ্রুপে দেয়, আমাদের যে ইন্টারনাল গ্রুপ আছে। তো তখন আমরা শুরুতে আসলে বিশ্বাসও করিনি, আমাদের কাছে মনে হয়েছে যে না হয়তো ফান করছে বা সামথিং, হ্যাঁ মনে হয়েছে। তারপরে বলে যে তারপরে তো আমরা হচ্ছে আসলেই আমরা সবাই আবার মিটিংয়ে জয়েন করি। মিটিংয়ে জয়েন করার পরে আমরা হচ্ছে যখন আপনারা বুঝলেন যে ফাইনালি আপনারা এটা কোনো ফান নয়, তখন আসলে অনুভূতিটা কেমন হলো? অনেক ভালো ছিল অনুভূতিটা, মানে আমরা আসলে আশাই করিনি এই ব্যাপারটা যে ওদের কাছে আইডিয়াটা এত বেশি চমৎকার লাগবে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা আসলে আমাদের জন্য অনেক ভালো একটা টার্নিং পয়েন্ট, কারণ আমরা কিন্তু এই পর্যন্ত এই কম্পিটিশনের আগ পর্যন্ত কিন্তু আমরা খুব কনফিউজ ছিলাম যে আমাদের এই আইডিয়াটা আসলেই কি মানুষের কাছে পৌঁছে দেওয়া পসিবল কিনা, কিংবা মানুষের কি আসলে এই আইডিয়াটার অ্যাকসেপ্টেন্স মানে রেটটা কি রকম হবে, এটা নিয়ে কিন্তু আমরা খুবই কনফিউজ ছিলাম। তো এর মাধ্যমে আমরা আসলে বুঝি যে আসলে ইন্টারন্যাশনালিও এই জিনিসটা অনেক ফিজিবল এবং তাদের নিজেদের কাছেও পছন্দ হয়েছে এবং এটা আসলেই একটা আমাদের জন্য বড় ইন্সপিরেশন বা মোটিভেশন হতে পারে। সত্যিকার অর্থেই তাই। এবং যেটা হয় যে এই ধরনের ইন্সপিরেশনের ক্ষেত্রে, যদিও আমি এখন যে প্রশ্নটা করবো সেটা একদমই ঠুনকো, পুরস্কার আসলে কোনো বিষয়ই নয় এই ধরনের উদ্ভাবনের ক্ষেত্রে, তো আরো বেশি এই ধরনের উদ্ভাবনটাই মেইন। তারপরও আমরা শুনতে চাই যে কোনো ধরনের অ্যাওয়ার্ড বা কোনো ধরনের রিওয়ার্ড কোনো কিছু পেয়েছিলেন কিনা? অনুদান, রাইট? আমি যদি ভুল না করি, এটা তো একটা রিসার্চ ওয়ার্ক, সো এখনো তো আপনারা আসলে প্রসেসে আছেন, পুরোপুরি হয়নি, এবং আপনারা কিছু প্রস্তাবনা দিয়েছেন, সেখানে আসলে ইনভেস্টমেন্টের একটা অনুদান হয়তো আপনারা পেয়েছেন। আসলে আমি একটু জানতে চাই যে এই যে আপনারা ফাইনাল স্টেজে আসলেন, যে কম্পিটিশনে আপনারা ইন্টারন্যাশনালি গেলেন এবং একটা অ্যাপস তৈরি করলেন কিডসের জন্য, আপনারা বিভিন্ন প্রসেস অলরেডি আপনাদের চলছে, এখানে তো আপনাদের ইনভেস্টমেন্টের ব্যাপার ছিল। আমি শুরুর ইনভেস্টমেন্টটা নিয়ে একটু কথা বলবো, কারণ ফাইনালি এখন তো আসলে আপনারা ইন্টারন্যাশনালি একটা অনুদান পেয়েছিলেন, সেটা তো আমরা বুঝতেই পারলাম, কিন্তু আসলে শুরুতে আপনারা কিভাবে কাজ করছিলেন? কারণ আপনারা পুরোটা টিমটাই তো আসলে স্টুডেন্ট, সেক্ষেত্রে কিছু কিছু শিক্ষক আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে, কিন্তু অর্থের বিষয়টা তো আসলে থেকেই যায়, জানতে চাই। অর্থের বিষয়টা এটা আমাদের পুরো সেলফ ফান্ডিং ছিল, আমাদের 5 জন মিলে আমরা হচ্ছে করেছি, এবং আমাদের যেহেতু সবাই হচ্ছে আমাদের কিন্তু ম্যাক্সিমাম কাজগুলো আমাদের নিজেদের দ্বারাই পসিবল। যেমন অ্যাপের পুরো কাজটাই আমাদের দুজন সাদি এবং হচ্ছে আদিল মিলে করেছে। একটা কস্ট বেশি ছিল যেটা হচ্ছে কিটের জন্য কস্ট, এটার জন্য একটা মানে ভালো ফান্ডিং দরকার হয়। তো এখানে এখন পর্যন্ত যা যা লেগেছে সেটা হচ্ছে আমরা নিজেরাই করেছি, কিন্তু এখন আসলে এসে যেহেতু আমরা এটা বড় পরিসরে করব বা এটাতে টেস্টিং এর অনেক ব্যাপার থাকবে, অনেক মানুষের ইনভলভমেন্ট লাগবে, সো এটা অ্যাকচুয়ালি এখন আমাদের নিজেদের সেলফ ফান্ডিং এ করা একটুও পসিবল না। সো এখন আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ইনভেস্টর খুঁজছি বা আমাদের জন্য অনেকেই হয়তো বা ইন্টারেস্ট দেখাচ্ছে। আচ্ছা, এখনো ইনভেস্টর খুঁজতে হচ্ছে কেন? আপনারা যে ফান্ডিংটা সেখান ইন্টারন্যাশনালি আসলো, সেটা দিয়ে আপনাদের ফুলফিল হচ্ছে না? আমাদের কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি, মানে অ্যাপ্রুভ হয়েছে বাট এখনো আমরা হচ্ছে মানে হাতে তো পাইনি, এটা একটা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের যে এই হেলথের রিসার্চটা, এটা কিন্তু অনেক কস্টলি। আমরা হচ্ছে প্রায় 6 লাখ বাংলাদেশি টাকার মতো পাবো। তো এটা অ্যাকচুয়ালি ইনাফ না, বিকজ এখানে কিন্তু অনেকগুলো ব্যাপার আছে। যেমন আমাদের কিছু মেশিন কিনতে হবে শুধুমাত্র এই কিটটা
এক্সামিন করার জন্য। এর পরবর্তীতে হয়তো বা আমাদের পেশেন্টদের কাছে যে যেতে হবে সেখানেও কিন্তু আমাদের প্রচুর প্রত্যেকটা স্টেপে স্টেপে আমাদের কস্ট আছে। এবং আমাদের যেটা অন্যরকম গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের অ্যাপটা পুরো যেহেতু বানিয়েছি এবং আমাদের টার্গেট হচ্ছে এটা এখনই লঞ্চ করে দেওয়া। বিকজ এখন কিন্তু যদি আমরা এই অ্যাপটা লঞ্চ করে দিই আমাদের কিন্তু একটা কাস্টমার সেগমেন্ট বা একটা পেশেন্টের সেগমেন্টই তৈরি হবে। সো আমরা যখন কিটটার জন্য এখন যখন টেস্টিং দরকার হবে তখন কিন্তু আমরা প্রচুর পেশেন্ট ওখান থেকে অ্যাপের মাধ্যমেই পেয়ে যাব। সো আমরা চাই এখনই এই অ্যাপটা হচ্ছে লঞ্চ হয়ে যাক, যেহেতু আমাদের বানানো ফুলফিল তৈরি হয়ে গিয়েছে। তো এটার জন্য কিন্তু মান্থলি একটা ফিক্সড অ্যামাউন্টের কস্ট লাগবে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি মাত্র 6 লাখ টাকা দিয়ে পসিবল না। মান্থলি একটা পুরো কস্ট লাগবে আমাদের অ্যাপটাকে ডিপ্লয় করার জন্য, অ্যাপটা হোস্টিং এর জন্য। সো আমাদের অ্যাকচুয়ালি এখনো অনেক বেশি ইনভেস্টমেন্ট দরকার। অ্যাপটা তো আসলে আপনি শুরুতেই যেটা বলছিলেন যে মাস পিপলের কাছে এখন আসলে পৌঁছানো হয়নি, মানে আপনারা সার্ভে করেছেন শুধুমাত্র টিমের ভেতরে, সেখানেও তো আসলে একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে যখন এটা আপনারা মাস পিপলের কাছে নিয়ে যাচ্ছেন। তার মানে আপনারা এখন চাচ্ছেন এটা আগে সার্ভে করতে, মানে হোল বাংলাদেশ, তারপরেই কি আসলে কিটটা নিয়ে কাজ করতে চান নাকি পাশাপাশি দুটো চলবে? পাশাপাশি দুটো চলবে। আমাদের অ্যাপটা ফুল ডেভেলপ হয়ে গিয়েছে এবং আমরা তো বিভিন্ন স্টেজে জানতেই পেরেছি যে আমাদের এই অ্যাপটা নিয়ে আসলে মানুষ খুবই ইন্টারেস্টেড। আচ্ছা, সো আমরা এখন চাই যে অ্যাপটা যত দ্রুত সম্ভব লঞ্চ হয়ে যাক এবং এটার জন্য অ্যাকচুয়ালি আমরা ইনভেস্টমেন্টের ব্যাপারটা দেখছি এবং তার সাথে তো আমাদের প্যারালালি আমাদের কিটের কাজটা চলবেই। আচ্ছা, কিটের কাজ এখন কি পর্যায়ে আছে? একদমই কি প্রাথমিক পর্যায়ে? হ্যাঁ, একবারই প্রাথমিক পর্যায়ে আছে, পরিকল্পনা পর্যায়ে আছে এবং হচ্ছে আমাদের ইনাফ ফান্ডিং এর মাধ্যমে আমরা হচ্ছে এটা হলো মানে আমাদের রিসার্চটা আবার ফান্ডিং এর কথাটা বারবার আসছিল। আসলে হয় কি যে প্রত্যেকেরই একটা এক্সপেকটেশন এরিয়া থাকে, তো ফান্ডিংটা কোন এরিয়া থেকে আসুক বলে আপনি বা আপনাদের এক্সপেকটেশনটা কোন এরিয়া থেকে? এটা যে কোনো এরিয়া থেকে অ্যাকচুয়ালি হতে পারে। যেমন আমাদের অনেকগুলো গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, হ্যাঁ গভর্নমেন্ট নন গভর্নমেন্ট হতে পারে, গভর্নমেন্ট থেকে আসতে পারে, নন গভর্নমেন্টের বিভিন্ন, বিশেষ করে আমাদের ডোমেনে যারা আছেন বিভিন্ন ফার্মাসিউটিক্যাল বা হচ্ছে বিভিন্ন হেলথ প্রজেক্ট নিয়ে কাজ করেন, বা এখন কিন্তু প্রচুর রিসার্চকেও ফান্ডিং করা হয় এবং এটা কিন্তু গভর্নমেন্ট নন গভর্নমেন্ট দুইটা পর্যায়ে প্রচুর রিসার্চকে ফান্ডিং করা হয়। সো এই পর্যায়ে আসতে পারে, যে কোনো পর্যায়ে আসতে পারে। আমি একটু জানতে চাই যে অ্যাপটা তো আপনি যেটি বলছিলেন যে স্মার্ট ফোনের মাধ্যমে আসলে এটা সম্ভব, কিন্তু আমি যে মাস পিপুলের কথা বলছি, বিশেষ করে গ্রামে সবার কাছে কিন্তু স্মার্টফোন নেই, সেক্ষেত্রে তো আসলে এটা চ্যালেঞ্জিং আপনাদের মাস পিপুলের কাছে পৌঁছানো। সেটা নিয়ে কি কোনো কিছু ভাবছেন আপনারা? মানে খুবই সুন্দর একটা প্রশ্ন। সেটা হচ্ছে আমাদের শুরুতেই কিন্তু একটা মানে কিছু ব্যাপার আছে যে একটা এটা কিন্তু শুধুমাত্র আরবান পিপলদের জন্য যে তারা মোবাইল ডিভাইসের মাধ্যমে কাজ করবে, হয়তোবা আমরা রুরাল পিপলদের কাছে হয়তোবা এভাবে পৌঁছাতে পারবো না। তো আমাদের যেটা আইডিয়া সেটা হচ্ছে আমাদের অ্যাপটা কিন্তু প্রি স্ক্রিনিং হিসেবে কাজ করবে যদি আমাদের কিটটা ডেভেলপ হয়ে যায়। কিটটা ডেভেলপমেন্ট হয়ে গেলে আমরা লাম্পটা অ্যাটলিস্ট দেখতে পারবো। আমরা জানি গ্রামের বিভিন্ন জায়গায় এখন বাংলাদেশে অনেকগুলো কমিউনিটি ক্লিনিক আছে, কিন্তু সব কমিউনিটি ক্লিনিকে কিন্তু ম্যামোগ্রাম নেই, ম্যামোগ্রাফি কিন্তু সব জায়গায় করা যায় না। এবং সেখানে কিন্তু আমরা প্রাথমিক পর্যায়ে আমাদের কিটটা যখন ডেভেলপ হয়ে যাবে তখন আমরা সেটা ইউজ করতে পারি এবং তখন কিন্তু ওটা একটা স্মার্টফোন আর একটা ছোট্ট কিটের মাধ্যমেই একটা কমিউনিটি ক্লিনিকে কিন্তু সে এসে টেস্ট করতে পারবে। কিংবা এটা কিন্তু একটা মোবাইল দিয়ে বা একটা কিট দিয়ে কিন্তু অনেক মানুষ এক্সামিন করতে পারে। সো এটা কিন্তু একটাই ইনাফ অনেকগুলো মানুষকে রিচ করার জন্য। জি, ইন্টারন্যাশনালি আপনারা গেলেন জন হপকিন্স হেলথ কেয়ার ডিজাইন কম্পিটিশনে, এটা ছাড়া ওখান থেকে তো একটা, আমি আসলে জানার জন্য, এবং আমি জানি না আমার দর্শকরা এই বিষয়টা জানে কিনা, যে এটা তো একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন হলো, সেখানে আপনারা একটা প্রস্তাবনা দিলেন, কিছুটা অনুদান আপনারা পেলেন। এটা কি আরও ইন্টারন্যাশনালি এরকম আরও কোথাও কি আসলে এই প্রেজেন্টেশনটা জমা দেওয়া সম্ভব, যেখান থেকে আপনারা অনুদান নিতে পারেন? আপনি বলছিলেন যে আমরা এখন অনুদান সার্চ করছি, কারণ একটা রিসার্চ ওয়ার্কে তো আসলে মানে কিছু টাকা না, এখানে আসলে হিউজ অ্যামাউন্টের একটা ব্যাপার। আমি একটু জানতে চাই যে এমন কোনো সম্ভাবনা আছে কিনা বা সুযোগ আছে কিনা? অনেক সম্ভাবনা আছে, কারণ আমাদের হেলথে ওয়ার্ল্ডে প্রচুর একটা ডিমান্ডিং একটা পার্ট হচ্ছে এআই ইন হেলথ কেয়ার। সো আমাদের আসলে অনেকগুলো লিস্টিংও আছে, লিস্টিংয়ে আমাদের আছে কয়েকটা ফাউন্ডেশন যারা হচ্ছে প্রচুর পরিমাণে ফান্ডিং দিয়ে থাকে। আমাদের আইডিয়াটা যদি তাদের ভালো লাগে, প্রস্তাবনা যদি গৃহীত হয়, তাহলে হচ্ছে আমরা হয়তো ওখান থেকে ফান্ডিং পাবো। সো আমরা ওগুলোর জন্য প্যারালালি কাজ করে যাচ্ছি। আসলে একটা ধাপে যখন মানুষ এগিয়ে যায় তখন পরের ধাপের জন্য তার একটা উৎসাহ তৈরি হয়ে যায়। এই যে এইটাতে তো একটা পর্যায়ে আছেন যে আপনাদের পরিকল্পনাটা অলরেডি স্বীকৃত বিভিন্ন জায়গা থেকে, পরবর্তী ধাপ কি নিয়ে ভাবছেন? যে আপনার কিট বাদে নতুন কোনো আবিষ্কার বা নতুন কোনো
সেক্টর, আসলে পরবর্তী ভাবনাগুলো কি? আমি হচ্ছে আমার পার্সোনালি হচ্ছে আমার হলো এআই ইন হেলথ কেয়ার নিয়ে আমি কাজ করি। আমি শুধুমাত্র মানে ব্রেস্ট ক্যান্সার নিয়েই নয়, আরও অনেক বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে কাজ করি এবং আমার টিমে হচ্ছে অনেকেই এরকম হেলথের বিভিন্ন ইস্যুগুলো নিয়ে কাজ করে থাকে। কিন্তু আমাদের এখন প্রধান ফোকাস হচ্ছে এটাই, কারণ আমরা এখন যে পরিমাণে হচ্ছে বাংলাদেশের মানুষের কাছ থেকে রেসপন্স পেয়েছি এবং যে পরিমাণে হচ্ছে সবার একটা ডিমান্ড যে এই জিনিসটা আসলেই সবার কাছে পৌঁছে যাক, আমরা চাই আমাদের এই কাজটুকু শেষ করতে। অ্যাটলিস্ট আমরা একটা ছোট্ট করে হলেও একটা প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছে দিতে, যেটা আসলেই ঠিক মতো কাজ করবে এবং মানুষ এখান থেকে অনেক উপকৃত হবে। তো আমাদের প্রথমত 2টা পরিকল্পনা এখন, যেটা হচ্ছে আমরা অতি শীঘ্রই ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। প্রথমত সেটা হচ্ছে আমাদের যে অ্যাপটা আছে ওটাকে আমরা লঞ্চ করব এবং এই অ্যাপটা মানুষ ইউজ করতে থাকবে। এবং সেকেন্ড সেটা হচ্ছে আমাদের কিটের কাজটাও চলতে থাকবে এবং আমরা ফান্ডিংয়ের মাধ্যমে আমাদের এই কিটটা আসলে মানে যাতে মানুষের কাছে পৌঁছে যেতে পারে তার জন্য কাজ করব। এবং কিটটা ডেভেলপ হয়ে গেলে অবশ্যই আমাদের পেটেন্টের ব্যাপার আছে, সেইখান থেকে পেটেন্টটা আসার পরে আমরা হচ্ছে কিছু গভর্নমেন্ট রুলস রেগুলেশনও আছে আমাদের, সেগুলোতেও অ্যাকচুয়ালি মানে দেখতে হবে। সেই ব্যাপারগুলো থেকে যখন আমরা আমাদের অনুমোদনগুলো পেয়ে যাব, এরপর আমরা মেইন মাস পিপলের মধ্যে হচ্ছে সেই জিনিসটা টেস্টিং করব। তো এইভাবে আসলে আমরা আগাতে চাই। আচ্ছা, ফাইনালি আপনারা এই কিট নিয়ে যারা কাজ করছেন, পুরো টিমটাতে আসলে এখন কারা কারা কাজ করছেন? আপনার 5 জন টিম মেম্বারের বাইরে যদি জানতে চাই, যে হার্ডওয়্যার আছে এবং সফটওয়্যার নিয়ে তো আপনি করছেনই, আপনি নিজেই এটার পরামর্শদাতা, আপনি শুরুতেই বলছিলেন, একটু পুরো টিমটা নিয়ে যদি জানতে চাই। আমাদের টিমে হচ্ছে এখন আমাদের 5 জন তো আছেন যারা টেক পিপল, তাছাড়া হচ্ছে 2 জন ভলান্টিয়ার মেডিকেলের আছেন যারা সবসময় মানে রেসপন্সিভ থাকেন। আমাদের হচ্ছে টিচার হিসেবে তো সোহেল স্যার আছেনই, এবং এর সাথে কিছুদিনের মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ থেকে হচ্ছে আমরা মানে ওই সংগঠনটাকে আমরা পেয়েছি। আমাদের বিভিন্ন ধরনের সলা পরামর্শ সহ আমাদের সামনে আসলে স্টেপগুলোতে আসলে তাদেরকে আমাদের খুবই দরকার, কারণ আমাদের টার্গেট হচ্ছে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যাওয়া। তো এটা, এবং তাছাড়া আমাদের আসলে কিছু মানুষের মানে কিছু অর্গানাইজেশনের সাথে কথা হচ্ছে, যাদের মাধ্যমে আমরা আসলে খুব ইজিলি আমাদের সেলফটা টেস্টিং করতে পারবো, ফান্ডিংগুলো কালেক্ট করতে পারবো। যেহেতু আসলে সেগুলো অফিসিয়ালি হয়তো বা এখন পর্যন্ত মানে আমরা সাইন করিনি, সো অ্যাকচুয়ালি নামগুলো বলতে পারছি না, বাট হ্যাঁ আমরা অনেকগুলো মানে ফাউন্ডেশনের সাথে কথা বলেছি, অনেকগুলো কোলাবরেটরের সাথে কথা বলেছি। অনেক অনেক শুভকামনা ফাহমিদা। আপনাদের মতো তরুণদের হাত ধরেই আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে। বিশেষ করে আমি বলতে চাই যে স্তন ক্যান্সারের মতো একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে আপনারা কাজ করছেন, এটি ডিটেক্ট করার জন্য আপনারা কি বলবো অনেক বেশি হার্ডওয়ার্ক করছেন। অনেক অনেক সফলতা কামনা করছি আপনাদের জন্য, অনেক অনেক শুভকামনাও থাকলো। ধন্যবাদ।